সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ইসলামিয়া কলেজের দ্বিতীয় বর্ষে সায়েন্স অ্যান্ড কমার্সের আজকে এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে 4টা বিষয়ের উপর আলোচনা করেছিলাম। সেই গত ক্লাসটা তোমরা পাবা ইউটিউব চ্যানেল, তোমাদের সুবিধার জন্য দিয়ে দিচ্ছি ইউটিউব চ্যানেল নিশানুল বক্তিয়ার। গত ক্লাসটা তোমরা 2রা সেপ্টেম্বর এই সার্চে তোমরা পাবা। তার ধারাবাহিকতায় আজকের ক্লাসটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো তোমরা গত ক্লাসটা যারা মিস করছো তাদের জন্য কোনো সমস্যা নেই। তোমরা আজকের ক্লাসের পরে গত ক্লাসটা তোমরা যদি দেখো তাহলে অবশ্যই তোমরা আজকের ক্লাসটা ধারাবাহিকতায় তোমরা বুঝতে পারবে। সেজন্য আমি তোমাদেরকে ওই ঠিকানাটা দিয়ে দিলাম উপরে, সেখানে তোমরা গত ক্লাসটা দেখে নেবে। সেখানে দেখবা যে যে তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতির উপর যে পরিপূরক পদ্ধতি রয়েছে, তার আগে যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে রেজিস্টার। এখানে একটা বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি যে আমরা বিভিন্ন বিটের যে রেজিস্টার ব্যবহার করি, সেই রেজিস্টারগুলো তোমরা দেখবা যে 8 বিট, 16 বিট, 32 বিট এভাবে। এখন আমরা বিশেষ করে এখানে 8 বিট রেজিস্টার নিয়ে আমরা কাজ করব। সেটা 2-এর পরিপূরক পদ্ধতিতে আমরা বিশেষ করে এই কাজটা করব। যার কারণে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে তোমরা কীভাবে এই যে পরিপূরক পদ্ধতি ব্যবহার করবা তার উপর তোমরা কাজ করতে পারবে। সেই জন্য আমি একটু 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে দুটো বিষয় তোমাদেরকে জানানোর চেষ্টা করি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। একটা প্রশ্ন থাকতে পারে, 1 নাম্বার, 8 বিট রেজিস্টারে চিহ্নযুক্ত যে সকল সংখ্যা উপস্থাপন করা যায় তার ব্যাপ্তি চিহ্নিত করা হয় রেঞ্জ কত। দেখো বিষয়টা খুব মজা। সেটা হচ্ছে কি, অর্থাৎ আমরা একটা 8 বিট রেজিস্টার যদি হয় তাহলে সেই 8 বিট রেজিস্টারে ডাটা ধারণ ক্ষমতা, তোমরা জানো ডিজিটাল ডিভাইসের সকল ডিভাইস সমূহের যে ডাটা আদান প্রদান, ডাটা ধারণের ক্ষমতা, এটা নির্ভর করে রেজিস্টারের ক্ষমতার উপর। তো রেজিস্টারের বিট যত বেশি হবে, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, তত বেশি তার ধারণ ক্ষমতা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যদি সংখ্যা ব্যবহার করি, যে চিহ্নযুক্ত সংখ্যা, চিহ্নযুক্ত সংখ্যা বলতে এখানে তোমরা গত ক্লাসে জানো যে যদি একটা বাইনারি সংখ্যার ক্ষেত্রে কী হবে, যদি চিহ্ন বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটা হবে কি ধনাত্মক, এবং চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটা হবে কি ঋণাত্মক। তাহলে এই যে ধনাত্মক এবং ঋণাত্মক এই জিনিসটা অন্য কোনো দশমিক সংখ্যার বেলায় এই ধরনের বিষয়টাই, যে সর্ববামে অষ্টম বিটটা যদি 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে অষ্টম বিটটা যদি 0 হয় তাহলে হবে কি ধনাত্মক, আর হবে বাম দিকে যদি চিহ্ন বিট 1 হয় তাহলে হবে ঋণাত্মক। তাহলে দেখো একটা রেজিস্টারের ধারণ করে 8 বিট রেজিস্টারে চিহ্নযুক্ত যে সকল সংখ্যা উপস্থাপন করা যায় তার ব্যাপ্তি বা রেঞ্জ কত, মানে কতটুকু সংখ্যা এখানে আমরা উপস্থাপন করতে পারি। তার জন্য দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো বিষয় রয়ে গেছে। সেটা হচ্ছে কি চিহ্নযুক্ত সংখ্যা। এটা দেখো আমরা দেখো চিহ্নযুক্ত সংখ্যা, তাহলে চিহ্ন কয়টা, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক এর মধ্যে আমরা দেখবো যে কি পরিমাণ সংখ্যা এখানে ধারণ করা যায়, তার ব্যাপ্তি মানে হচ্ছে অর্থাৎ কত থেকে কত, মোট কতটা, এটাই হচ্ছে মূল বিষয়। এটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 8 বিট রেজিস্টারে, তাহলে কী হবে যে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে আমরা দেখব যে সর্বোচ্চ
এটা আমরা আনসার দিতেছি। ঋণাত্মক সংখ্যা সমান, দেখো সর্বোচ্চ ঋণাত্মক সংখ্যা 8 বিট, যেহেতু ঋণাত্মক তাহলে সর্ববামের 8টা বিটের মধ্যে সর্ববামের বিটটা হবে কত? যেহেতু ঋণাত্মক 1, কেমন? তাহলে আমাদেরকে 1 দিতে হবে। এটা হচ্ছে চিহ্ন বিট 1, সেজন্য এটা ঋণাত্মক সংখ্যা। এবং বাকি যে 7টা বিট, যে মানের বিট, সেগুলো হবে কি 0। এই যে আমরা এখানে ব্যবহার করলাম, এটা হচ্ছে কি 8 বিট রেজিস্টারে আমাদের সর্বোচ্চ ঋণাত্মক সংখ্যা হচ্ছে 1 দিয়ে 7টা 0। তাহলে আমি গত ক্লাসের জন্য তোমাদেরকে আমি কেন লিঙ্কটা দিয়েছি, গত ক্লাস যারা মিস করছো তারা অবশ্যই গত ক্লাসটা দেখতে হবে, না হলে আজকের ক্লাসটা বুঝবে না। অর্থাৎ এখানে যেমন ধরো যে আমরা যদি দশমিক থেকে, অর্থাৎ বাইনারি থেকে দশমিকের মান বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কী করি, যে অর্থাৎ এখানে যে সর্বডানে, তাই না, যে বিটটা আছে সেক্ষেত্রে ধরি কত, আমরা এখানে অর্থাৎ এই যে এই ক্ষেত্রে হবে কত 1, কেমন? তাহলে হচ্ছে এখানে হবে কত 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে এসে আমাদের কি হচ্ছে, অর্থাৎ অষ্টম বিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার স্থানটা হচ্ছে কোথায়, অর্থাৎ অষ্টম স্থান। যেহেতু অষ্টম স্থানে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে অর্থাৎ এখানে যদি আমরা হিসাব করে দেখি, তাহলে কত হয় 1 এর ডবল 2, 1 এর ডবল 2, 1 এর ডবল 2, 2 এর ডবল কত 4, 4 এর ডবল 8, 16, 32, 64, 128। তাহলে অষ্টম স্থান, এই যে স্থানগুলো দিয়েছি নিচে, অষ্টম স্থানে দেখো 1 এর জায়গাটা হচ্ছে কি, ওই যে আমরা যখন দশমিক মান বের করতে যাচ্ছি বাইনারি থেকে, তখন সেখানে আমরা কত পাচ্ছি 128। তার মানে কত হচ্ছে, অর্থাৎ যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা, মাইনাস কত 128, 128। তাহলে দেখো মাইনাস 128, এখানে আমরা পেয়েছি কি সর্বোচ্চ ঋণাত্মক সংখ্যা পেয়েছি কত 128। যেহেতু চিহ্ন বিট 1, সেজন্য এটা হবে কি সর্বোচ্চ ঋণাত্মক সংখ্যা। এবং স্থানগুলো দেখে নাও, এই যে 1 এর ডবল 2, 2 এর ডবল 4, এগুলো তোমাদের এখানে গত ক্লাসে দেখাইছি, সেটা তোমরা দেখে বুঝতে। এবার দেখো সর্বোচ্চ ধনাত্মক সংখ্যা, এই সংখ্যাটা বা এটাকে আমরা মানও বলতে পারি, সংখ্যা বা মান সমান কত হবে, যেহেতু ধনাত্মক, দেখো ধনাত্মক যদি হয় তাহলে ধনাত্মক হলে চিহ্ন বিট অষ্টম বিট হবে কত 0, কেমন? তাহলে যদি 0 দেয়, তাহলে যেহেতু সর্বোচ্চ ধনাত্মক সংখ্যা, সেই ক্ষেত্রে 1 এর জায়গায় হয়ে গেল 0, তাহলে কি হবে, বাকি শূন্যগুলোর জায়গায় হয়ে যাবে 1, 1, 2, 3, 4, 5, 6, 7। এই হচ্ছে আমাদের সর্বোচ্চ ধনাত্মক মান। এই ক্ষেত্রে আমরা দেখব এগুলো এখানে দেখো আছে, এই যে দেখো যদি আমরা হিসাব করে দেখি, তাহলে এখানে কত হয়, এই যে এখানে 64 থেকে 1 পর্যন্ত, 64 থেকে 1 পর্যন্ত যদি আমরা হিসাব করি, তাহলে আমরা পাচ্ছি কত সর্বোচ্চ ধনাত্মক মান প্লাস 127, 100 কত প্লাস 127। এই যে প্লাস 127 আমরা পেয়েছি, এটা হচ্ছে কি সর্বোচ্চ ধনাত্মক। এখন তাহলে এখানে ব্যাপ্তি কত হবে, ব্যাপ্তি বা রেঞ্জ হবে কত, মাইনাস 128 থেকে প্লাস 127 পর্যন্ত। অর্থাৎ
অর্থাৎ 256টি সংখ্যা সংখ্যা বা মান উপস্থাপন করা যায়। তাহলে এই যে আমরা বলতেছি যে কয়টা উপস্থাপন করা যাবে, যে এখানে যে সকল সংখ্যা উপস্থাপন করা যায় তার ব্যাপ্তি কত। তাহলে আমরা দেখতে পেলাম কি যে এখানে আসলে সর্বমোট কত হয়, আসলে 255 হয়। বিষয়টা কি সেটা হচ্ছে তোমরা অক্ষ করেছ, অক্ষটা দেখো কিরকম। এখানে যদি 0 হয়, এটা যদি x প্রাইম হয়, তাহলে এদিকে 1 2 3 4 এভাবে কত আসবে, বিয়োগ 128। আর এদিকে যদি ধনাত্মক হয়, এদিকে ধনাত্মক, এদিকে ঋণাত্মক, তাহলে এদিকে গেলে কত হবে, এদিকে প্লাস 127। তাহলে 127 থেকে 128 থেকে 127 পর্যন্ত যোগ করলে হয় কিন্তু 255, কিন্তু মাঝখানে কি আছে, শূন্য আরেকটা ঘর আছে। তাহলে টোটাল কত হয়ে গেল, 256 এর বিকল্প কি লিখতে পারি, বা 2 টু দি পাওয়ার 8, এটা আমরা লিখতে। অর্থাৎ এতটি সংখ্যা বা মান উপস্থাপন করা যাবে 8 বিট রেজিস্টারে। এবং কিসের উপর ভিত্তি করে, চিহ্নযুক্ত সংখ্যা। কি সংখ্যা, চিহ্নযুক্ত। তাহলে চিহ্নযুক্ত যে সকল সংখ্যা উপস্থাপন করা যাবে সেই পরিমাণ হচ্ছে কত, 8 বিট রেজিস্টারে 256টা। সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে -128 থেকে +127 পর্যন্ত, এখানে মাঝখানে বিষহ 0 সহ। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবং এবার আসো এবার আসো 2 নাম্বার, 8 বিট রেজিস্টারে চিহ্ন বিহীন যে সকল সংখ্যা উপস্থাপন করা যায় তার ব্যাপ্তি। 2 নাম্বারে দেখো যে 8 বিট রেজিস্টারে চিহ্নবিহীন সংখ্যা উপস্থাপন করা যায় তার ব্যাপ্তি কত, সেটা আমরা একটু দেখে নিচ্ছি। কেমন? এখন দেখো সেখানে আমরা কি পাচ্ছি। দেখো যদি আমরা বলি যে অর্থাৎ সর্বনিম্ন, আমরা যদি দেখি এখানে যে সর্বনিম্ন সংখ্যা সমান সর্বনিম্ন, চিহ্নবিহীন যেহেতু সেক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যাটা কত হবে, 0 তাহলে সমান কত হবে, অর্থাৎ দ্যাট মিনস 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন সংখ্যা হবে কি, 8 বিট রেজিস্টারে 8টা 0 মানে হচ্ছে তার মান কত, 0। কেমন? এবার হচ্ছে সর্বোচ্চ সংখ্যা কি হবে, 1 1 2 4 5 6 7 8। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওই যে 1 এর ডবল 2 4 8 16 32 64 128। এখানে আমরা যদি সবগুলোকে যোগ করে তাহলে কত হবে, 255। এই 255 হচ্ছে কি সর্বোচ্চ চিহ্নবিহীন সংখ্যা। এখানে চিহ্নবিহীন সংখ্যা হচ্ছে 255টা এবং সর্বোচ্চ হচ্ছে কত, সর্বনিম্ন হচ্ছে কত, 0। তাহলে সেই ক্ষেত্রে ঠিক আগের মতো যদি আমরা চিন্তা করি, এই যে আমরা সর্বনিম্ন পেয়েছি কত, 0, মানে এখানে একটা, আর এখানে হচ্ছে 255টা।
তাহলে যোগ করলে কত হয়? 256টা। কেমন? তাহলে দেখো মজার ব্যাপার হচ্ছে এখানেও 0 থেকে অর্থাৎ 255 পর্যন্ত হচ্ছে মোট কয়টা? মোট 256টা বা 2 টু দি পাওয়ার 8টা। এই হচ্ছে চিহ্নবিহীন সংখ্যা কি করা যাবে? উপস্থাপন করা যাবে। একটা 8 বিট রেজিস্টারে চিহ্নযুক্ত সংখ্যাও 256টা উপস্থাপন করা যাবে এবং চিহ্নবিহীন সংখ্যাও 256টা উপস্থাপন করা যাবে। এবং সেটা কিভাবে নির্ণয় করলো? সেখানে তোমরা অবজেক্টিভে দৈর্ঘ্যের ক্ষেত্রে তাহলে তোমরা অবশ্যই তোমরা এটার সঠিক উত্তরটা দিতে সক্ষম হবে আশা করতেছি। কেমন? এখন আমাদের চলে আসি এবার আমরা মূলত যে 2 এর পরিপূরক ক্ষেত্রে আমরা কি বলতে পারি? 2 এর পরিপূরক কেন সংখ্যা পরিচিতির কাজ, সেটা আমি গত ক্লাসে আরেকবার করেছি। সেই ক্লাসটা দেখে তোমরা আশা করি ধারণা পেয়ে যাও। আমি আজকে যেখান থেকে শুরু করেছি যে সেটা হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতি কি এবং কেন। দেখো 2 এর পরিপূরক পদ্ধতি, তাই না? তাহলে আমরা বলবো যে কম্পিউটার একটা ইলেকট্রনিক্স যন্ত্র, যেটা মধ্যে কি দ্বারা পরিচালিত হয়? বাইনারি সংখ্যা দ্বারা পরিচালিত হয়। তাহলে কম্পিউটার আমাদের ব্যবহৃত দশমিক সংখ্যা বুঝে না। আমাদের দশমিক ব্যবহৃত যে সংখ্যা পদ্ধতি, যে 0 থেকে 9, এবং তাই না, এটা দিয়ে কম্পিউটারের সার্কিট ডিজাইন করা হয় নাই। যার কারণে সে বাইনারি বিদ্যুতের দুটো সিগন্যালকে ব্যবহার করে যে বাইনারি সংখ্যা মাধ্যমে কম্পিউটার পরিচালিত। যার কারণে আমরা যারা ব্যবহারকারী, আমরা কিন্তু দশমিক সংখ্যা নিয়ে কাজ করি, কম্পিউটার করে কি বাইনারি সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে কম্পিউটার কিন্তু আমাদের যে গাণিতিক কাজগুলো আমরা করতেছি, যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে 4টা অপারেশন, সেই 4টা অপারেশন কিন্তু কম্পিউটার কীভাবে করে? অর্থাৎ শুধুমাত্র এখানে মূলত সে করে যোগের মাধ্যমে। এবং এই যোগের মাধ্যমে সে কেন করে? কারণ হচ্ছে কম্পিউটারের সার্কিটটা যদি দশমিক পদ্ধতিতে ডিজাইন করা হতো তাহলে 10টা বিদ্যুতের সিগন্যাল প্রয়োজন হতো। আর 10টা বিদ্যুতের সিগন্যাল এর মাধ্যমে যদি সার্কিট ডিজাইন করা হয় তাহলে সেই সার্কিটটা অসুবিধা হবে। 1 নাম্বার হচ্ছে অত্যন্ত জটিল সার্কিট হবে এবং অনেক বড়, ওজনে বেশি হবে এবং ব্যয়বহুল হবে। তাছাড়া কি হবে? এটার দক্ষতা কম। এই কারণে বিদ্যুতের দুটো সিগন্যালকে ব্যবহার করে এই পরিপূরক পদ্ধতির মাধ্যমে এই যে সার্কিটটাকে আমরা ব্যবহার করতেছি। কি অবশ্যই এটা সরল চার্জ সার্কিট এবং দক্ষতা বেশি, ওজনে ছোট, সাইজে ছোট, ওজনেও কম এবং দিন দিন কি হচ্ছে? দক্ষতা বাড়তেছে এবং এটা ক্রয় মূল্য মানুষের সাধ্যের মধ্যে আসতেছে। দক্ষতা বাড়ার পাশাপাশি মানুষের সাধ্যের মধ্যে আসতেছে। আগে যে কম্পিউটারটা 1 লাখ টাকা ছিল, সেটা চাইতে অনেক গুণ দক্ষতা সম্পন্ন কম্পিউটার, অনেক ভালো কম্পিউটার, মোবাইল ডিভাইস তোমরা এখন পাচ্ছ অনেক কম দামে। তার কারণ হচ্ছে কি? অর্থাৎ এটা কিসের মাধ্যমে? যে সার্কিটে ডিজাইন করা হয়েছে কিসের মাধ্যমে? ওই যে 2 বিটের ভোল্টেজ লেভেলের মাধ্যমে। সেই 2 বিটের ভোল্টেজ লেভেল একটু তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি? 0 এর জন্য শূন্য থেকে দেখো কত পর্যন্ত আমরা এটা বলতে পারি যে অর্থাৎ 0 থেকে যে 0 পয়েন্ট এবং আমরা 9 ভোল্ট এরকম আছে। তারপর হচ্ছে 1 এর জন্য ভোল্টেজ লেভেল হচ্ছে ক্লাস 2 থেকে 2 থেকে 5 ভোল্ট।
4G। তাহলে এই যে 220 ভোল্টের বিদ্যুৎকে যে কম্পিউটারের সার্কিটে ডিজাইন করে এই দুটো সিগন্যাল 0 এবং 1 বাইনারি বিটের পরিণতি নিয়ে আসা হয়েছে কেন? কারণ হচ্ছে এই বিটগুলোর সাহায্যে আমরা কি করতে পারি, অর্থাৎ বাইনারি বিটগুলো দুটো সিগন্যালের মাধ্যমে আমরা কি করতে পারি, এখানে দুটো ভোল্টেজ লেভেলে অর্থাৎ সার্কিটের মধ্যে ডাটা সংরক্ষণ করা যায়, প্রক্রিয়াকরণ করা যায় এবং আরেকজন করা যায়। যার কারণে পরিপূরক পদ্ধতিতে কম্পিউটারের সমস্ত গাণিতিক কাজ যোগের মাধ্যমে কেন করা হয়? কারণ হচ্ছে এখানে যে অর্থাৎ যদি দশমিক পদ্ধতি হতো তাহলে আলাদা, এখন সেটা শুধুমাত্র যোগের মাধ্যমে হচ্ছে। অর্থাৎ ওই যে আমি গত ক্লাসে যে বলেছিলাম যে সেখানে কি অর্থাৎ বারবার যোগ করলে কেমন গুণফল পাওয়া যায়, বারবার যোগ করলে ভাগফল পাওয়া যায়। তাহলে গুণফল যেহেতু পাওয়া যায় যোগ করলে, তাহলে যোগের মাধ্যমে গুণের কাজ করা যাবে। আর যেহেতু ভাগ করা যায়, বারবার বিয়োগ করলে ভাগফল হয়, তাহলে তোমরা কি পাও সেক্ষেত্রে, অর্থাৎ যে এই বিয়োগের এবং ভাগের ক্ষেত্রে সেটা কীভাবে পাবা? যদি আমরা যোগের মাধ্যমে বিয়োগের কাজ করতে পারি তাহলে আমরা অবশ্যই ভাগফলও পাবো। এই যে পরিপূরক পদ্ধতি এমন একটা পদ্ধতি, সেটা হচ্ছে অত্যন্ত ম্যাজিক পদ্ধতি। সেটা হচ্ছে কি, অর্থাৎ তুমি দেখবে যোগের অঙ্ক করতেছ, যোগ করতেছ, কিন্তু ফলাফল হচ্ছে বিয়োগ করবে। এই বিভিন্ন পরিপূরক পদ্ধতির মাধ্যমে, যোগের মাধ্যমে গাণিতিক সকল অপারেশন করা যায় এবং কম্পিউটার পরিপূরক পদ্ধতিতে কী করে গাণিতিক কাজগুলো, অপারেশনগুলো করে। তাহলে পরিপূরক পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি, এবং এই কারণে পরিপূরক পদ্ধতি কম্পিউটারে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা বলব যে কম্পিউটারের মাধ্যমে গাণিতিক কাজসমূহ যোগের মাধ্যমে পরিপূরক পদ্ধতি ব্যবহার করে করা হয়। যার কারণে এই পদ্ধতি অর্থাৎ সকল গাণিতিক কাজসমূহ যোগের মাধ্যমে সম্পন্ন করে দিলে পরিপূরক পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিপূরক পদ্ধতি দুই প্রকার। এক নম্বর হচ্ছে একের পরিপূরক পদ্ধতি। এটা কি দেখো, কোন বাইনারি সংখ্যাকে একের পরিবর্তে এক স্থাপন করাকে একের পরিপূরক বা একের পূরক বলে। যেমন 0 1 0 1 0 1 1 0, তাহলে এটা একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যা যদি আমরা একের পূরক করি এই কথায়, তাহলে কি হচ্ছে দেখো, একের পরিপূরক পদ্ধতি একটা বাইনারি সংখ্যা, তার যদি 0 থাকে 0কে 1 করব, 1কে 0 করব, তাহলে এটাই হয়ে যাবে কি একের পরিপূরক। কোনো বাইনারি সংখ্যাকে একের পরিবর্তে 0 এবং 0-এর পরিবর্তে 1 স্থাপন করা, 1 স্থাপন করাকে একের পরিপূরক বা একের পূরক বা পরিপূরক বলা হয়। দেখো, যদি আমরা 0কে 1 করি, 1কে 0 করি, 0কে 1, 1কে 0, এটা হবে কি একের পূরক। কেমন? এবার দেখো আরেকটা পদ্ধতি, দুই প্রকারের মধ্যে আরেকটা প্রকার হচ্ছে কি পরিপূরক পদ্ধতি দুই প্রকার, একের পরিপূরক, আরেকটা হচ্ছে কি 2 নাম্বার হচ্ছে কি 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক পদ্ধতি একেবারে সহজ। এটা হচ্ছে কি, অর্থাৎ একের পরিপূরক যখন করব কোনো বাইনারি সংখ্যাকে,
তার সাথে 1 যোগ করাকে 2 এর পরিপূরক বলা হয়। তাহলে কোনো বাইনারি সংখ্যাকে তাই না, কোনো বাইনারি সংখ্যাকে একের পূরক করে 1 যোগ করাকে যেমন 2 এর পূরক করে, তাহলে দেখো 1 এর পূরক তুমি যদি পারো তাহলে তুমি 2 এর পূরকও পারবা। কিভাবে? যে অর্থাৎ 2 এর পরিপূরক পদ্ধতি হচ্ছে কোন বাইনারি সংখ্যাকে 1 এর পূরক করে 1 যোগ করাকে 2 এর পূরক বলে। কেমন? তাহলে ঠিক 1 এর পূরকে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে 1 এর পূরক মানে হচ্ছে বাইনারি সংখ্যাকে উল্টিয়ে দেওয়া, অর্থাৎ শূন্যকে 1 কে শূন্য করা এবং তার সাথে যদি 1 যোগ করি, আমি বাইনারি যোগ গত ক্লাসে দেখাইছি সেটা দেখবে তোমরা, শূন্যের সাথে 1 যোগ করলে 1 0 0 1 0 1 0 1, এটাই হচ্ছে 2 এর পূরক। তাহলে দেখো বাইনারি সংখ্যা থেকে আমরা 1 এর পূরক করে তার সাথে 1 যোগ করে দিলে 2 এর পূরক হয়ে যাবে। এই দুটো পদ্ধতি পরিপূরকের প্রকারভেদ। এই দুটো পদ্ধতি ছাড়া তোমাদের আর কোনো প্রকারভেদ নাই। উপরে ক্লাসে আরো প্রকারভেদ আছে, কিন্তু এখানে তোমাদের আর নেই। এই 1 এর পূরক এবং 2 এর পূরকের যে কাজটা, আশা করি তোমরা বুঝতে পারছো, যে শূন্যকে 1 বাইনারি সংখ্যাকে উল্টিয়ে দেওয়া, বিট উল্টিয়ে দেওয়া, বিট উল্টিয়ে দিলে তোমার এটা হয়ে যাবে কি একটা 1 এর পূরক, তার সাথে 1 যোগ করে দিলে হয়ে যাবে 2 এর পূরক। সেই ক্ষেত্রে দেখো এখানে আমি অবশ্য 8 বিট রেজিস্টারে করে করেছি, তোমরা দেখতে পাচ্ছ যে 8 বিট রেজিস্টারে করে করেছি। আসলে আমাদের পরিপূরক পদ্ধতির মাধ্যমে যদি গাণিতিক কাজগুলো আমরা দেখাতে চাই কিভাবে, অর্থাৎ পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগফল পাচ্ছ বা পরিপূরক পদ্ধতিতে কিভাবে যোগ করা হয়, সেই কাজগুলো তোমরা এখানে দেখবা পরবর্তী ক্লাসে। দেখো সেগুলোর জন্য তোমাদেরকে এই পরিপূরক পদ্ধতির যে 1 এর পূরক 2 এর পূরক যেটা আমরা এখন দেখিয়েছি, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং এই ক্ষেত্রে মনে করো আমরা যদি একটা সংখ্যা ধরি, হ্যাঁ, মনে করো একটা সংখ্যা ধরো, কেমন সংখ্যাটা কত মনে করো, ধরো একটা প্রশ্ন দিলাম যে 147-এর 2 এর পরিপূরক মান নির্ণয় করো। 147-এর 2 এর পরিপূরকের মান নির্ণয় করো। তাহলে 147 কি একটা দশমিক সংখ্যা। তোমরা জানো দশমিক সংখ্যাকে আমরা অতি সহজে বাইনারি করতে পারি। কিভাবে? দেখো আমার 147 আছে, আমি আগে এটার বাইনারি নিব 1, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 32, 64 এবং 64। এভাবে আমরা 128 পর্যন্ত লিখি। আমরা দেখবো যে আমাদের কত আছে, 147 আছে। তাহলে আমাদের এতগুলো লাগবে না, যদি আমরা লিখে দিচ্ছি। তাহলে 147-এর ক্ষেত্রে আমরা যদি ধরি, তাহলে দেখো আমাদের 64, 32, 16, 8, 4, 2 এগুলো যোগ করি, আসলে 147 হবে না, আমাদের 128 পর্যন্ত লাগবে। আমাদের সংখ্যার ব্যাপ্তি থেকে, সংখ্যাটার সাইজ থেকে আমাদেরকে এভাবে ডাবল ডাবল করে বসাতে হবে। এবং এটা কিভাবে বসাবো, আমি তোমাদেরকে বলছিলাম যে এটা 2 টু দি পাওয়ার n, এই যে এটার সাহায্যে আমরা বসাইছি, সেটা তোমরা একবার দেখতে পাচ্ছ। তাহলে 128 আমার লাগবে। 128 যদি লাগে তাহলে 128-এর জায়গায় হবে কত? 1। কেমন? 128-এর সাথে 64 যোগ করলে বেশি হবে, বড় হয়ে যাবে, তাহলে সেখানে হবে 0। 32 হবে 0, কারণ 147-এর সাথে বেশি হয়ে যাবে। যদি যোগ করবে 128-এর সাথে এগুলো যোগ করলে 47-এর সাথে বেশি হয়ে যাবে। তাহলে দেখো 128-এর সাথে যদি আমরা 16 যোগ করি, তাহলে সেটা আমাদের লাগবে 1, কারণ 100 কত হয়ে গেল? 44। কিন্তু আমার লাগতেছিল তো 47। তাহলে 144-এর সাথে এখানে এটা 8 যোগ করলে বেড়ে যাবে। তাহলে আর কত লাগবে? 4 যোগ করলেও বেড়ে যাবে। তাহলে আমার লাগবে কত? 1 এবং
এই 3 দেখো 128 এর সাথে 16 যোগ করলে হবে কত 144 তারপরে তার সাথে 2 যোগ করলে 146 1 যোগ করলে 147 যে সমস্ত এই যে টু টু দি পাওয়ার n যেটা পেয়েছি সেখানে যেগুলো যোগ করলে আমরা 147 বা ওই দশমিক সংখ্যার মানটা পাবো সেগুলো হবে কি 1 বিট 1 আর বাকিটার মধ্যবর্তী গুণ হবে 0 তাহলে আমরা পাচ্ছি কত 147 এর বাইনারি মান হচ্ছে কত 1 0 0 1 0 0 1 1 এটা হচ্ছে কি বাইনারি মানে বেস 2 কেমন তাহলে যদি তাই হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা 2 এর পরিপূরক করতে হবে কেমন তাহলে এখন তোমরা অতি সহজে বলতে পারবা প্রথমে কি করবা এই যে বিটগুলো আছে এগুলো করতে হবে 1 এর পূরক করতে হবে 2 এর পূরকে যেতে হলে আগে অবশ্যই তোমাদের কি করতে হবে 1 এর পূরক করতে হবে আর 1 এর পূরক তোমরা করতে পারতেছো কি বাইনারি সংখ্যার বিট সমূহ কি করতে হবে যদি 8 বিটে না থাকে 8 বিটে সাজাবো আমরা কিভাবে সাজাবো মনে করো 1 2 3 4 5 6 7 8 9 মনে করো এখানে বিট কম আছে তাহলে আগে শুধু 0 দিব যতটা কম আছে 8 বিট করে যদি 0 দিয়ে দিব 0 দেওয়ার পরে যখন 8 বিট হবে তখন আমরা 1 এর পূরকটাকে করতে হবে কি বলেছি 2 এর পূরক তোমাকে যদি করতে বলে কোন একটা দশমিক সংখ্যাকে টাকাকে কি করবা 1 এর পূরক করবা 1 এর পূরক করার পর তারপরে তুমি 2 এর পূরক করবে তাহলে 1 এর পূরক কি করতে হবে আগে যদি বিট কম থাকে 8 বিট রেজিস্টারে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এইখানে বিটগুলোকে কি করতে হবে 8 বিট করার জন্য অতিরিক্ত বাম দিকে 8 বিট শূন্য বসাতে হবে যদি না থাকে আর যদি থাকে তাহলে সেটা আমাদের ভালো কথা যেমন আছে আমাদের 2 4 6 8 এখন আমরা 1 এর পূরক করব 1 এর পূরক সমান 1 থাকলে 0 0 থাকলে 1 1 0 1 1 0 0 এই হয়ে গেল তাহলে 2 এর পূরক কাকে বলে 1 এর পূরক বললাম যে কোনো বাইনারি সংখ্যাকে কি করতে হবে 1 থাকলে 0 1 এর পরিবর্তে 0 0 এর পরিবর্তে 1 স্থাপন করাটাই হচ্ছে কি 1 এর পূরক আর 1 এর পূরকের সাথে 1 যোগ করাকে 2 এর পূরক করে তাহলে যোগ করে দাও 1 এখন হয়ে যাবে 2 এর পূরক 1 0 1 1 0 1 1 0 তাহলে এটা কি হয়ে গেল 2 এর পূরক তাহলে দেখো আমরা 147 এর 2 এর পরিপূরকের মান হচ্ছে এতটুকু যদি আমরা জানতে পারি যে এগুলো সবগুলো হচ্ছে কি 8 বিট রেজিস্টারে আমরা তোমাকে দেখাইছি দেখো 8 বিট রেজিস্টার অর্থাৎ 8 বিট রেজিস্টারের বিষয়টা আমাদের পরিপূরক পদ্ধতিতে গাণিতিক কাজগুলো প্রয়োজন হবে সেজন্য এই বিশ্লেষণটা আজকের ক্লাসটা বিশ্লেষণধর্মী ক্লাস পরিপূরক পদ্ধতিতে যে গাণিতিক কাজগুলো করবো তার পূর্ব ধারণার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটুকু বিগত ক্লাসটা গত ক্লাসটা যেটা তোমরা ইউটিউব চ্যানেলে পাবা সেটা এবং আজকের ক্লাসটা এতটুকু করে আগামী ক্লাসে পরিপূরক পদ্ধতিতে যোগের কাজ প্রথমে তারপরে বিয়োগের কাজ আমরা করবো এখানে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো